পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আদানি বিদ্যুৎ চুক্তির অসঙ্গতি খতিয়ে দেখছে সরকার, উচ্চ পর্যায়ের বৈঠক। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ, জানালেন মন্ত্রী। অমর ২১শে বইমেলা শুরু হচ্ছে কাল। এবার মবের সংখ্যা নেই, জানালো ডিএমপি। নারী শিশুদের নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। ফলের বাজারে কারসাজি, চাহিদার বেশি আনার পরও আকাশচুম্বী দাম। রমজানে ২.৫ লাখ মেট্রিক টন আমদানিতে কাস্টমসের রেকর্ড আয়। মার্কিন হামলার হুমকির মধ্যে ব্যাপক সামরিক মহড়া ইরানের। যুদ্ধ হলে তেহরানের বিরুদ্ধে দ্রুত জয় পাওয়া সম্ভব, দাবি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা ভরে স্মরণ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে বীর সেনাদের প্রতি শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে বেশ কিছু সময় পালন করা হয় নীরবতা। আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ৩ বাহিনী প্রধান এবং শহীদ পরিবারের সদস্যরা। সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানা নির্মমতার ১৭ বছরের এবারই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে শ্রদ্ধা জানালেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বীর সেনানীদের প্রতি। শহীদ পরিবারের প্রত্যাশা, এবার অন্তত নেপথ্যের কুশীলবরা সামনে আসবে, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বনানীর সামরিক কবরস্থানে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর যে সামরিক কবরস্থানে এখানে যারা নিহত হয়েছিল সেনা সদস্য, তাদের সেই ৫৭ জনের মরদেহ এখানে আছে এবং যারা শহীদ পরিবার তারা এখানে এসে সকাল থেকে আমরা দেখেছি অপেক্ষা করেছে এবং তাদের যে স্বজনদের কবর, সে কবরের পাশে দাঁড়িয়ে আবেগঘন একটি পরিবেশ তৈরি হয়েছে এবং সকাল ১০টার দিকে এখানে প্রধানমন্ত্রী এসেছেন তারেক রহমান, এরপর রাষ্ট্রপতি এসেছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসার পর কোরআন তেলাওয়াত, শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন শেষে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ৩ বাহিনীর প্রধান, তারপর বিজিবি মহাপরিচালক সহ বিভিন্ন সিনিয়র সচিব যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করার পরে শহীদ পরিবারের যারা ছিলেন তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং এই যে পুরো একটি ১ থেকে ১.৫ ঘন্টার সময় ধরে এই পুরো কবরস্থান এলাকায় আমরা দেখেছি যে একটি শোকের যে আবহ, সেই আবহ এখানে তৈরি হয়েছে এবং স্বজনরা বারবারও এই যে ১৭ বছর অতিক্রম হয়েছে, কিন্তু স্বজনরা যখন এই কবরের পাশে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু আসলে সেই দৃশ্যটি বোঝাই যায়নি যে আসলে ১৭ বছর ধরে তার সন্তানরা নেই, কিন্তু তাদের কাছে এখনও মনে হচ্ছে যে তার সন্তান হয়তো তার আশেপাশেই। সেই যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু তারা চারণ করেছেন এবং তারা বলেছেন যে ১৭ বছর ধরে তারা একটি দাবি করছে যে এই হত্যার যে বিচার কাজ সেটি যাতে শেষ হয় এবং তারা এবার একটু আশার আলো দেখছে, কারণ নতুন সরকার এসেছে বিএনপির পক্ষ থেকে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করেছেন যে নতুন করে কোনো স্বাধীন তদন্ত কমিশন হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময়ে যে তদন্ত কমিশনটি হয়েছিল সেই তদন্ত কমিশনের আলোকে তারা যে রিপোর্টগুলো, তাদের রিপোর্টে যেভাবে ঘটনা তুলে ধরা হয়েছে এবং যাদের যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং
যারা যারা এই হত্যায় বিভিন্নভাবে ভূমিকা রেখেছে তাদের সেই আঙ্গিকে সেই রিপোর্ট অনুযায়ী ধাপে ধাপে সেটি বাস্তবায়ন করা হবে এবং সেই প্রক্রিয়াটি কিভাবে হবে সেটি নিয়ে এখন আলোচনা চলছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এটির একটি নতুন করে আবারও বিএনপি সরকার তদন্ত কমিশন করতে যায়, সেটি তিনি আজকে পরিষ্কার করেছেন যে তারা আসলে যেই অন্তর্বর্তী সরকারের সময় গঠিত যে স্বাধীন তদন্ত কমিশন যেই রিপোর্টটি তারা দিয়ে জমা পড়েছিল সেই রিপোর্টটি তারা পুরোপুরিভাবে পড়ে দেখেননি। রিপোর্টটি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পড়া হয় তখন তারা বুঝতে পারেন যে এই রিপোর্টটি আসলে ঠিক আছে এবং এই রিপোর্টের আলোকে আসলে ব্যবস্থা নেওয়া যায়। এই জিনিসটি আজকে তিনি পরিষ্কার করেছেন এবং শহীদ পরিবারেরাও সেই বিষয়টি আসলে আশ্বস্ত হয়েছেন যে হয়তোবা এই রিপোর্টের মাধ্যমে তাদের যে বিচার এটি অন্তত পক্ষে 17 বছর পরে এসে বাস্তবায়ন হতে যাচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে বনানীর সামরিক কবরস্থান থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বনানীর সামরিক কবরস্থানে। এদিকে পিলখানা হত্যাযজ্ঞের বিচারে নতুন কমিশন গঠন করছে না সরকার। অন্তর্বর্তী সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীন তদন্ত করে বিচার নিশ্চিত করতে চায় তার দল। 17 বছর আগে পিলখানা হত্যাযজ্ঞে সন্তান হারানো বাবা মা জাতীয় শহীদ সেনা দিবসে আসেন বনানীর সামরিক কবরস্থানে। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে হন আবেগ আপ্লুত। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ স্ত্রী, আবার কেউ ভাই বোন। বছরের পর বছর শোকে পাথর হয়ে বেড়াচ্ছেন প্রত্যেকে। নৃশংস হত্যার বিচারে বিএনপি সরকারের দিকে তাকিয়ে শহীদ পরিবারের সদস্যরা। বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানা হত্যাযজ্ঞের বিচার চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আমরা আবার আমাদের সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এর আগে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ভয় পায় তারাই সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নতুন কমিশন নয়, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই হবে বিচার। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল একটি ঘটনা এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এই দেশকে দেখতে চায়। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 75 জন। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস পিলখানা হত্যাকাণ্ড। 17 বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেয় এবার তারা কিছুটা হলেও আশাবাদী, হয়তো এবার শেষ হবে ইতিহাসের কলঙ্কময় অধ্যায়ের বিচার কাজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সেনা দিবসে আজ সকালে বনানী কবরস্থানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করার পরপরই কিন্তু সেখান থেকে সরাসরি সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মূলত সরকার গঠনের পর থেকে প্রায় প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন তিনি এবং ভীষণ ব্যস্ত সময় পার করছেন। অর্থাৎ প্রতিদিনই প্রায় একগুচ্ছ কর্মসূচি থাকে, সেটা আমরা প্রতিদিনই জানিয়ে দিচ্ছিলাম। আজও কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। আমি যদি একটু দু একটির কথা বলি, অর্থাৎ সকালে এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেই বৈঠকটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক ছিল। সেই বৈঠকটির শেষে বেলা 2টায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক রয়েছে এবং এর পরপরই তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে একটি বৈঠক রয়েছে। এগুলো হচ্ছে নির্ধারিত বৈঠক। আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি, সেখানে মূলত এই যে তালিকা নিয়ে একটি কথা হচ্ছে দীর্ঘদিন ধরে গত সরকারের আমল থেকেই, সেখানে হয়তো সে বিষয় নিয়ে কথা হবে এবং এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ বিষয় রয়েছে সেটি হয়তো আসতে পারে। মূলত আমরা এই মুহূর্তে দেখছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী যিনি ইশরাক হোসেন, তিনি মূলত এই বৈঠকটি শেষে বের হয়েছেন। আমরা সরাসরি যদি সেখানে একটু যাই যে তিনি কি বলছেন, কি আলাপ হলো। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড়
অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদদের পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। থ্যাংক ইউ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী যেটি বলছিলেন যে আমি বলছিলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এই প্রথম তারেক রহমান বৈঠক করলেন। অর্থাৎ তিনি একটি নির্দেশনা দিয়েছেন যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই পরিবারকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটি গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং মুক্তিযোদ্ধার তালিকা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করার বিষয়টি নিয়ে তিনি একটি নির্দেশনা দিয়েছেন। মূলত এই ছিল সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যতালিকার যে সার্বিক বিষয়, অর্থাৎ সার্বিক তথ্যগুলো। এরপরে যে বৈঠকগুলো হবে যেটি আমি উল্লেখ করেছি সে সম্পর্কে যখন তথ্য পাবো সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো সচিবালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ওআইসির জরুরি বৈঠকে অংশ নিতে মঙ্গলবার রাতে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হবে। ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সৌদি সফর শেষে আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে তার। ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বহুল বিতর্কিত বিদ্যুৎ চুক্তির ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করছে সরকার। চুক্তির বিভিন্ন অসঙ্গতি ও খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্ধারণ করা হবে আদানি চুক্তির ভবিষ্যৎ। শুভ খানের রিপোর্ট। 2017 সালে নভেম্বরে ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় 2023 সালের এপ্রিলে। আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় রিভিউ কমিটির প্রতিবেদনে আদানির বিদ্যুতের অস্বাভাবিক মূল্য, অসম নানা শর্ত উঠে আসে, যেখানে বলা হয়েছে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন 4.46 সেন্ট ছিল তখন আদানির সঙ্গে 8.61 সেন্টে চুক্তি করা হয়। দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেওয়া আছে চুক্তিতে। এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতে 40 থেকে 50% বেশি হিসাবে বাংলাদেশ প্রতি বছর আদানিকে বাড়তি $50 কোটি বা 6000 কোটি টাকা দিচ্ছে। 25 বছর চুক্তির মেয়াদে $1000 কোটি বাড়তি নিয়ে যাবে তারা। চুক্তিটি বাংলাদেশের জন্য আত্মঘাতী হিসেবে উল্লেখ করে এর শর্ত পুনর্বিবেচনা বা বাতিলের সুপারিশ করা হয়েছে। জাতীয় কমিটির ওই প্রতিবেদনের সুপারিশ নিয়ে সম্প্রতি সচিবালয়ে সরকারের মন্ত্রী, আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আদানির চুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সব বিধিবিধান ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদানির ব্যাপারটা অনেক বড়, এটার সম্বন্ধে সরকার এই বিগত সরকার একটা কমিটিও করে দিয়েছিল, রিপোর্টও করেছে। সবচেয়ে আগে বাংলাদেশকে রেখে আমরা কাজ করছি যাতে বাংলাদেশের সাশ্রয় হয়। আদানি সহ বিগত আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অসম চুক্তিগুলোর বিষয়েও ভাবা হচ্ছে বলে সময় সংবাদকে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। অন্যান্য যে অসম যে বিদ্যুৎ চুক্তিগুলো আছে স্যার, সবই আমরা দেখছি, কিন্তু সময় লাগবে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে 136টি বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন সক্ষমতা 32,332 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা 17,000 থেকে 18,000 মেগাওয়াট। তা সত্ত্বেও বাংলাদেশকে বিদ্যুৎ আমদানি করতে হয়।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অমর 21 বইমেলা শুরু হচ্ছে কাল। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকালে মেলা উপলক্ষে ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন, বইমেলায় এবার কোনো মবের শঙ্কা নেই। নজরদারির জন্য বসানো হয়েছে 300টি সিসিটিভি ক্যামেরা। মোতায়েন থাকবে সাদা পোশাকের বিশেষ টিম। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে সোয়াট টিম। ছুটির দিনে চাপ সামলাতে থাকবে আলাদা ব্যবস্থা। ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই রয়েছে কিনা সে বিষয়েও নজরদারিতে থাকবে। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলায় বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। প্রায় 300 ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নরমালি আশঙ্কা নেই, তারপরে আমাদের প্রস্তুতি থাকবে। রাজধানীর নদ্দায় একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পড়ে গেছে 4টি প্রাইভেট কার সহ পাশের একটি ভবনের একাধিক ঘরের আসবাবপত্র। ভোরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে গ্যারেজ মালিক ও স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এদিকে আগুনে নিঃস্ব হয়ে গেছে প্রায় 6টি পরিবার। ক্ষয়ক্ষতির পরিমাণ 4 কোটি টাকারও বেশি বলে দাবি করেছেন গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি মালিক। ঠিক 6টা 6 মিনিটে এই কোনার থেকে আগুনের একটা গোলার মতো পড়ছে আর কি। তো সেখান থেকেই পুরোটা আস্তে 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 ছোটা, মানে আমি 6টা 10 মানে 6টা 8 পর্যন্ত যে দেখতে পারছি, 6টা 8-এর পরে আমাদের সিসি ক্যামেরা লাইন পুরো অফ হয়ে গেছে। আমাদের 4টা গাড়ি পড়ছে, সব দামি দামি গাড়ি, প্যারাডো, লেক্সাস, তারপরে আপনার একটা নিশান ব্লুবার্ড, একটা বক্সওয়াগন, এই যে প্রায় 4 কোটি 4.5 কোটি টাকার মতো হবে। গাড়ির গ্যারেজের ওই পূর্ব কোণাটায় ওখানে আগুন লাগছে। ওই আগুনটাই দাহিয়া দিকে আইসে কারখানা পড়ছে। নগদ 25,000 টাকা গেছে, পুরাই গেছে। নতুন কাপড় চোপড় একবার সব কিচ্ছু নাই, শুধু পরনের প্যান্টটা, এই গেঞ্জিটাও আমার বাইরে। সময় সংবাদে আরও থাকছে। চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসের সেরা চমক দেখালো বোর্ডো গ্লিম্ট। গেলবারের রানার্স আপ ইন্টার মিলানকে বিদায় করে প্রথমবারের মতো শীর্ষ 16তে নরওয়ের ক্লাব। এবার বাণিজ্যের সংবাদ। রমজান সামনে রেখে 2,211 কোটি টাকার 2.5 লাখ মেট্রিক টন কমলা, আঙ্গুর, আপেল এবং মাল্টা আমদানি করেছে বাংলাদেশ, যেখান থেকে 2,500 কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে রেকর্ড আমদানির পরেও নানা অজুহাতে বেড়েছে সব ধরনের ফলের দাম। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চলতি 2025-26 অর্থ বছরের 7 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 557 কোটি টাকা মূল্যের 86,991 মেট্রিক টন আপেল, 520 কোটি টাকা মূল্যের 44,456 মেট্রিক টন আঙ্গুর, 438 কোটি টাকা মূল্যের 50,316 মেট্রিক টন মাল্টা এবং 496 কোটি টাকা মূল্যের 56,995 মেট্রিক টন কমলা খালাস হয়েছে, যার পুরোটাই এখন রমজানের বাজার দখল করে আছে। আমদানিকৃত ফলগুলো আমরা অতি দ্রুত ক্লিয়ার করার জন্য পরীক্ষা এবং শুল্কায়ন সেকশনকে এটা বলা আছে। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হলো কমছে না ফলের দাম। ফলের বাজারও ভর করেছে নানামুখী অজুহাত। পার কন্টেনারে 5 থেকে 12-15 লক্ষ টাকা লোকসান হচ্ছে। বিশেষ করে বর্তমানে পাইকারি পর্যায়ে 20 কেজি আপেলের কার্টন 3,700 থেকে 6,000 টাকা, 8.5 কেজির কমলার কার্টন 1200 থেকে 1800 টাকা, 10 কেজি আঙ্গুরের কার্টন 2800 থেকে 3,500 টাকা এবং 14 কেজি মাল্টার কার্টন বিক্রি হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা দরে। দাম না কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিউটি, যেটা 136% নেওয়া হচ্ছে।
রেকর্ড পরিমাণ খালাসের পরও চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1233টি ইউজবা 625 বিশেষায়িত রেফার কন্টেনার অবস্থান রয়েছে। অধিকাংশ রেফার কন্টেনারে আমদানিকৃত ফল বোঝায়। এগুলো খালাসের জন্য বন্দরের সকল কার্যক্রম চলমান আছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে নাই। অবশ্য ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানি হয়েছে 1076 কোটি টাকা মূল্যের 47,000 মেট্রিক টন। আর আমদানিকৃত খেজুর থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 481 কোটি টাকা। কম দামের পাশাপাশি পুষ্টিগুণে বিদেশি ফলের চেয়ে উন্নত দেশীয় ফল, এমনটি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাসে করা আপিলের রায় কাল ঘোষণা করবেন আপিল বিভাগ। উভয় পক্ষের শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালত। এ মামলায় 2023 সালের 30 নভেম্বর খান আকরাম খান সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম খান। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো 7টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। অভিযোগ প্রমাণিত হওয়ায় 7 আসামিকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মশা মারার ওষুধের গুণগত মান পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে একথা জানান তিনি। এদিকে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত বলেন, বিগত সরকারের আমলে মশা নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব ছিল, এখন তা দূর করা হবে। স্টোরিং সিস্টেম ইজ ভেরি গুড, নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা দেখলাম। আর আমরা 2টা করে স্যাম্পল প্রত্যেক জাতীয় ওষুধ থেকে আমরা নিয়েছি। একটা লার্ভা মারার যে মেডিসিনটা আর একটা অ্যাডাল্ট মশা যেটা কামড়ায় এখন, এটা মারার যে মেডিসিনটা, এটা আমরা দেখেছি। উদ্দেশ্য মশার বিস্তার রোধ করা এবং বর্তমানে যে মশাটা অ্যাডাল্ট হয়ে গিয়েছে এটাকে রোধ করা। শুধু আমরা চেষ্টা করলে ডেঙ্গুর মশাটা মারতে পারবো না যদি না আমাদের প্রিয় জনগণ আমাদেরকে সাহায্য না করেন। আমাদের প্রশাসনে বা যে কোনো জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলোকে এগোবো। আগামী 60 দিনের মধ্যে মশা নিধন, রাস্তা মেরামত, যানজট নিরসন ও পরিচ্ছন্ন নগর গড়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সকালে প্রথমবারের মতো নগর ভবনের নিজ কার্যালয়ে যান সাখাওয়াত হোসেন খান। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা, কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। গত 22 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ। কৃষকদের কাজে আসছে না দেশের সর্ববৃহৎ দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম। বড় মৌসুমে 3000 হেক্টর জমিতে সেচ বিঘ্নিত হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের সর্ববৃহৎ মোহনপুর রাবার ড্যামটি এখন মূলত অকেজো। এখানকার রাবার ফুটো হয়ে যাওয়ার কারণে পানি ধরে রাখা যাচ্ছে না, ফলে কৃষকরা কিন্তু সেচ সুবিধা তেমন পাচ্ছে না। আমি এই মুহূর্তে মোহনপুর রাবার ড্যাম এলাকায় রয়েছি, যেখানে আপনার যে দুটো ফুটো হওয়ার কারণে পানি ধরে রাখা না যাওয়ার কারণে শুষ্ক মৌসুমে কিন্তু বড় মৌসুমে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার 2টি উপজেলার 9টি ইউনিয়নের প্রায় 6000 হেক্টর জমি। এখানে যেটা বলা হচ্ছে যে এই রাবার ড্যামের এখন মেরামতের কাজ চলছে। আমরা দেখছি যে এখানকার যারা তত্ত্বাবধান রয়েছেন এলজিডি, তারা জরুরি ভিত্তিতে দরপত্রের মাধ্যমে মেরামতের উদ্যোগ নিয়েছেন এবং ড্যামটি সচল করতে ইতিমধ্যে রিং বাঁধ তৈরি এবং রাবার স্থাপনের কাজ চলছে। আত্রাই নদীর উপরে রাবার ড্যামটি প্রায় 135 মিটার দৈর্ঘ্য। এটি মূলত করা হয়েছিল যে এই এলাকার কৃষকদের আপনার সেচ সুবিধার জন্য। এটি আপনার দীর্ঘ
এই বাঁধটি আপনার কৃষকদের কিন্তু উপকারে আসছে, কিন্তু গত বছর আমরা লক্ষ্য করেছি যে এই রাবার ফুটো হওয়ার কারণে গতবারও কিন্তু এই অবস্থায় ছিল এবং সেখানে কিন্তু খুব একটা কার্যত ভূমিকা রাখতে পারে রাবার ড্যামটি। এবার আমরা দেখছি নতুন করে এই রাবার ড্যাম থেকে রাবার স্থাপনের কাজ চলছে এবং চীনা প্রযুক্তিতে তৈরি এই রাবার ড্যামটি এখানে আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে বর্ষা মৌসুমে ড্যামে ধরে রাখার পানি দিয়ে জমিতে সেচ কাজ সম্পূর্ণ করে কৃষকরা। কিন্তু এইবার প্রথম অবস্থায় আমরা দেখছি যে ভরা মৌসুমে পানি ধরে না রাখার কারণে এখন কিন্তু মূলত নদীতে তেমন কোনো পানির স্রোত নেই, ফলে কৃষকরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তারা যেটা বলছেন যে পানির অভাবে তারা বিভিন্ন জায়গায় কিন্তু সেচ সুবিধার জন্য পাম্প তারা ব্যবহার করছেন। আমরা এলজিডি কর্তৃপক্ষের সঙ্গে যেটা কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে খুব শীঘ্রই এই রাবার ড্যামের নতুন রাবার স্থাপন করে এবং এটাকে আবার পুনরায় চালু করার জন্য তারা সকল উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমরা দেখছি এখানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেটা কিন্তু দিন রাত তারা কাজ করে চলছেন এবং রিং বাঁধ তৈরি করে তারা পানিটিকে আটকে রেখে এই রাবার ড্যাম স্থাপনের কাজ তারা করছেন। আমরা জানেন যে এই রাবার ড্যাম মূলত আপনার এই এলাকার কৃষকদের জন্য করা হলো। এই এলাকার দুটো রাবার ড্যাম রয়েছে, ইসাবতী এবং আপনার এই যে আত্রাই নদীর উপরে এই রাবার ড্যামগুলোর কার্যক্ষম হলে এই এলাকার কৃষক কিন্তু সেচ সুবিধা পাবে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। দেশের বাইরের খবর, যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনার কক্ষে প্রবেশ করবে তেহরান। যদিও এর মধ্যেই ইরানের উপকূলবর্তী এলাকায় সামরিক মহড়া অব্যাহত রেখেছে আইআরজিসি। তেহরানের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত জয় পাওয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চীনের সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইরান। বৃহস্পতিবারের জেনেভার বৈঠকে বসার আগেই উপকূলবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ড্রোন ও গোলাবর্ষণের মহড়া চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। মহড়াটি মূলত দক্ষিণ উপকূলকে কেন্দ্র করে হলেও ইরানের অন্যান্য অংশেও একই রকম মহড়া চলছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে মহড়ায় ড্রোন, নৌযান, উভচরযান, স্থল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও রকেট এবং আর্টিলারি ব্যবহার করা হচ্ছে। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কিনছে ইরান। এর মধ্যে এ বিষয়ে চুক্তির শেষ ধাপে পৌঁছে গেছে দেশ দুটি। আলোচনাটি সম্পর্কে অবগত এমন 6 ব্যক্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চীন থেকে দেশটির তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্রুজ মিসাইল CM-302 কিনছে ইরান। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র পাওয়ার পর সাগরে যে কোনো অস্ত্র বা রণতরী ধ্বংস করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। যদিও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত রাভাঞ্চি জানিয়েছেন, তেহরান যত দ্রুত সম্ভব ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চুক্তিতে পৌঁছাতে ইরান যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনার কক্ষে প্রবেশ করবে তেহরান। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ন্ত্রণে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শীর্ষ সামরিক উপদেষ্টা সতর্কতা সম্পর্কিত খবরগুলোকে গুজব বলে দাবি করেছেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহজেই জয়ী হবে যুক্তরাষ্ট্র। তিনি আবারও বলেন, চুক্তিতে রাজি না হলে ইরানের জন্য অনেক খারাপ দিন অপেক্ষা করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর, ইতালির সান সিরোতে ঘটল ইতিহাসের অন্যতম বড় এক অঘটন। গেলবারের রানার্স আপ ইন্টার মিলানকে বিদায় করে প্রথমবারের মতো শেষ 16তে জায়গা করে নিয়েছে নরওয়ের ক্লাব বোদো গ্লিম্ট। প্রথম লেগে 3-1 ব্যবধানে হারের চাপ মাথায় নিয়ে ঘরের মাঠে বোদোর মুখোমুখি হয় ইন্টার। তবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও তাতে কোনো লাভ হয়নি। 58 ও 72 মিনিটে 2টি গোল করে ব্যবধান 5-1 নিয়ে যায় নরওয়ের ক্লাবটি। পরে 78 মিনিটে নেরুজুরিরা একটা গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি। ঘরের মাঠ থেকেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় ইন্টার মিলান। 1987-88 মৌসুমের পর প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় সুপার 16-এ জায়গা করেছে বোদো গ্লিম্ট। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।
স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বে না কেউ। এবং অমর 21 বইমেলা শুরু হচ্ছে কাল। এবার মবের সংখ্যা নেই জানালো ডিএমপি। নারী শিশুদের নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ইনান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।